ঈদ তো যেন আসি আসি করে দোরগোড়ায় পৌঁছেই গেল। আর এরই সাথে সবার ঈদ প্রস্তুতিও যেন দরজায় কড়া নাড়ছে। তো এবারের ঈদে নিজের হাতে তৈরি করা এমন একটা লাল টুকটুকে টু পিস থাকলে কেমন হবে বলুন তো দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। আমি মারিয়া, আজ আপনাদের ঈদ আয়োজনের হেল্পিং হ্যান্ড হয়ে এসেছি। আজকের ভিডিওটি ঈদের রাঙা সকালের জন্য ডেডিকেটেড। আজ আমি নিয়ে এসেছি ভিন্ন আঙ্গিকে টু পিস সেটের টাইডাই। ভিন্ন আঙ্গিক কেন বলছি? ভিডিও দেখতে দেখতে উত্তরও পেয়ে যাবেন। তবে বলে রাখি, আজ কিন্তু আমি চিরচারিত ভ্যাটডাই নিয়ে আসিনি। আজ আপনাদের জন্য থাকছে সালফার বাটিকের টিউটোরিয়াল। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রতিবারের মতোই আমি চেষ্টা করেছি ভিডিওটি তথ্যবহুল রাখতে। আমার ভিডিও শেষ হতে হতে সালফার বাটিক নিয়ে আপনাদের মোটামুটি ধারণা হয়েই যাবে। তো চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালটির জন্য এখানে আমি সাদা রঙের জামা ওড়নার একটি টু পিস সেট নিয়েছি এবং এই টু পিস সেটটিকেই এখন আমি ডাইংয়ের জন্য রেডি করব। শুরুতে ওড়না দিয়ে করা যাক। এখানে সাদার মধ্যে প্লেন কটনের ওড়না নিয়েছি। যেমনটা দেখানো হলো, ওড়নাটিকে আমি 4 ভাঁজে নিয়েছি। ওড়নার কাপড় যেহেতু একটু পাতলা ধরনের হয়, এজন্য এটাকে কয়েক পরতে নিলেও ইজিলি ডাই করা যায়। এবার 4 ভাঁজের ওড়নাটার মাঝের ভাঁজের দিক আমি নিজের দিকে নিয়ে আজকের প্যাটার্ন ড্রয়িং শুরু করব। শুরুতে একটা চওড়া স্কেলের সাহায্যে কিছু দাগ কেটে নিব ওড়নায়। স্কেলটা 2.5 ইঞ্চি চওড়া। আপনারা স্কেলের পরিবর্তে ইঞ্চি টেপ দিয়ে মেপেও এই দাগগুলো দিয়ে নিতে পারবেন। প্রথমে জোড়া দিক থেকে এক স্কেল মানে 2.5 ইঞ্চি চওড়া একটা দাগ নিলাম। এই ওড়নাটা যেহেতু ভাঁজের মধ্যে আছে, তার মানে এই ওড়না যখন ভাঁজ খোলা হবে তখন 2.5 ইঞ্চির এই গ্যাপটা 5 ইঞ্চি হয়ে যাবে। তো এমনই করে পরপর 2 বার 2.5 ইঞ্চি গ্যাপ নিয়ে দাগ দিয়েছি আমি। এরপর 5 ইঞ্চি পরিমাণ একটা গ্যাপ ছাড়বো। দেন আবারও 2.5 ইঞ্চি গ্যাপ রেখে 2টা দাগ দিব। দেন আবারও সেম প্রসেস রিপিট করব। দ্যাট মিন্স প্রতি 5 ইঞ্চি পর পর আমি 2.5 ইঞ্চি গ্যাপ নিয়ে 2টা দাগ এই ওড়নায় দিচ্ছি। আজকের এই প্যাটার্ন ড্রয়িংটা খুবই ইজি, তাই না? এই প্যাটার্ন ড্রয়িংটা দেখে প্যাটার্ন মেকিং প্রসেসটা কে কে গেস করতে পারছেন বলেন তো? আজকের প্যাটার্ন ড্রয়িংয়ের মতোই এটার প্যাটার্ন মেকিংও ইজি। ইভেন বলা যায় আজকের পুরোটা টাইডাই টিউটোরিয়ালটাই খুব সহজ, একদম বিগিনার ফ্রেন্ডলি। সুতরাং আপনি যদি টাইডায়ে নতুন কেউ হন, নির্ভয়ে এই টিউটোরিয়ালটি দেখতে থাকুন। এই যে 2 মিনিটে ওড়নার প্যাটার্ন ড্রয়িং ডান। এবার চলুন ঝটপট এটার প্যাটার্ন বানিয়ে নিই। আর এর জন্য আমার লাগছে সুই সুতা। জি হ্যাঁ, এটা একটা স্টিচ শিবরি হতে যাচ্ছে। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা বেশ পরিচিত এটার সাথে। টাইডাইয়ের ক্ষেত্রে স্টিচ শিবরি আমার খুব পছন্দের একটা টেকনিক। আমি বহুবার বলেছি এই স্টিচ শিবরি দিয়ে অনেক অনেক ডিজাইন টাইডাইয়ে দিয়ে দেওয়া যায়। তবে স্টিচিংয়ের জন্য যেই সুতাটা ইউজ করবেন তা হতে হবে শক্ত প্রকৃতির, নয়তো সুতা টানার টাইমে মাছ থেকে ছিঁড়ে গেলেই মুশকিল। আমি এখানে 2 তার করে সুতা গেঁথে নিয়েছি সেলাইয়ের জন্য। সেলাইয়ের শুরুটা হবে ওড়নার জোড়ামুখ থেকে। প্রতিটা সেলাই এই জোড়ামুখ দিয়েই শুরু হবে এবং সেলাইয়ের টাইমে খেয়াল রাখতে হবে যাতে সেলাইগুলো এক সমান সাইজের থাকে। এক আপু আমার এক স্টিচ শিবুরির ভিডিওতে কমেন্ট করেছিল উনার নাকি স্টিচ শিবুরির রেজাল্টটা সমান করে সুন্দর আসে না। সেই আপু যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে বলছি সেলাইগুলো এক মাপে রাখার চেষ্টা করবেন। সেলাইয়ের সাইজ বড় হোক অথবা ছোট, যেটাই দিবেন সাইজ মেনটেন রাখবেন। আমি এখানে মাঝারি সাইজে স্টিচগুলো রেখেছি আর যতটা সম্ভব এক মাপে রেখে সেলাইগুলো শেষ করেছি। আর এভাবেই সম্পূর্ণ লাইনে সেলাই শেষ করে সুতা কেটে নেব। আর সেম রুল ফলো করেই সবগুলো এঁকে নেওয়া লাইনের সেলাই শেষ করব। এরই ফাঁকে চলুন কামিজের প্যাটার্ন এঁকে নেওয়া যাক। কামিজের জন্য এখানে আমি সুতি ভয়েল কাপড় নিয়েছি 3 গজ। দোকান থেকে কাপড় আনার টাইমে দেখবেন কাপড়গুলো মাঝ বরাবর একটা ভাঁজ থাকে। ওই ভাঁজ রেখেই 3 গজ কাপড়কে মাঝ থেকে ভাঁজ দিয়ে কামিজের কাপড়টাকেও 4 ভাঁজে নিয়েছি এখানে।
এবার 4 ভাঁজের ফেব্রিকটির জোড়া সাইডটা আমি নিজের দিকে রাখবো আর ফেব্রিকের নিচের অংশ থেকে প্যাটার্ন আঁকা শুরু করব। এজন্য একটা ইঞ্চি টেপের সাহায্যে আমি ফেব্রিকের নিচের কোণা থেকে 3 ইঞ্চি মেপে একটা মার্ক করে সেই মার্ক বরাবর কোণাকুনি একটা রেখা টেনে নিব। এবার ওই রেখা থেকে 3 ইঞ্চি মার্ক করে আবারও কোণাকুনি রেখা টানব। এরপরের ধাপগুলোতে সেম প্রসেসই রিপিট হতে থাকবে। প্রতিটা রেখা থেকে 3 ইঞ্চি দূরত্বে মার্ক করে কোণাকুনি রেখা টানা লাগবে। ফেব্রিকের শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রসেস চলবে। মাঝের এই লাইনগুলো আপনারা চাইলে আরও ঘন করে দিতে পারবেন, আবার চাইলে গ্যাপ বাড়িয়েও দিতে পারবেন। ডিআইওয়াই করার স্বাধীনতাই এখানে। তবে গ্যাপটা যাই নেবেন সেটাই মেনটেন করে আগাবেন এবং একদম শেষ পর্যন্ত সেম গ্যাপ রেখেই রেখাগুলো টানবেন। তো এরই সাথে কামিজের ফেব্রিকের প্যাটার্নটা ড্রয়িং করা শেষ। এখন এটার প্যাটার্ন মেকিং করার পালা। এটাকেও স্টিচ শিবরির মাধ্যমেই করা হবে, এজন্য আবারও সুই সুতা নিয়ে নিয়েছি। আর কামিজের ক্ষেত্রেও সেলাইটা শুরু করব ফেব্রিকের জোড়ার দিক থেকে। ফেব্রিকের নিচে হাত রেখে ঠিকঠাকভাবে সবগুলো লেয়ারের কাপড় সেলাইয়ের মধ্যে নিতে হবে এবং আগের মতোই সেলাইয়ের সাইজটা মেনটেন করে কাজ আগাতে হবে। কী ফেব্রিক দিয়ে কাজগুলো করি তা নিয়ে সবারই কনসার্ন থাকে, যদিও আমি প্রতিটা ভিডিওতেই ফেব্রিক ডিটেল বলে দিই। কটনের বদলে লিনেন ফেব্রিকেও কিন্তু এই প্যাটার্নটা সুন্দর করে ফেলা যায়। তো এই যে প্রথম লাইনের সেলাই শেষ করে একটু সুতা বাড়তি রেখে সুতা কেটে নিয়েছি। দ্বিতীয় লাইনে এসে আমি আবারও কাপড়ের জোড়া সাইড থেকে সেলাই শুরু করব। বলেছিলাম আজকের প্যাটার্ন মেকিংগুলো ইজি হবে, জাস্ট সিম্পলি কিছু স্টিচ দিয়ে নিলেই হলো। আশা করি স্টিচিং প্রসেস নিয়ে আর কোনো ঝামেলা হবে না আপনাদের। তো এখন ওড়না এবং কামিজের বাকি সেলাইগুলো অফ ক্যামেরায় সেরে নিব আমি। আমার ওড়না এবং কামিজের স্টিচগুলো দেওয়া ডান। এভাবে দেখে ভাবতে পারেন কাজগুলো হয়তো খুব সময় সাপেক্ষ, এমন কিন্তু না। আসলে কাঁথা স্টিচ খুবই ইজি একটা প্রসেস আর এটা দিতে বেশি সময়ও লাগে না। শুরুতে ওড়নাটা দেখিয়ে নিচ্ছি এবং এরই সাথে ওড়নায় দেওয়া সেলাইগুলো টানার পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ওড়নার যে পাশটায় সেলাই শেষ করে সুতা কেটে নিয়েছিলাম ওই খোলা পাশটা আমি নিজের দিকে করে নেব। এরপর কেটে নেওয়া বাড়তি সুতা ধরে একটু টান দিলেই দেখবেন কাপড়টা কুচির মতো কুঁচকে যাচ্ছে আর সুতাটা বেরিয়ে আসছে। কাপড়ের এই কুচিটাই মূলত আজকে টাইডাইয়ের ডিজাইন। যতটা সম্ভব টাইট করে সুতা টেনে নিব যাতে কাপড়ের কুচিগুলো একটুও ভিতরে নড়াচড়া করতে না পারে। ভিতরে ঢিল থেকে গেলে ওইখানটায় ডাইংয়ের কালার ঢুকে গিয়ে প্যাটার্ন নষ্ট করে দিবে। ঠিকঠাকভাবে সুতা টেনে হাতের সাহায্যে কুচিগুলো একটু গুছিয়ে নিব, এতে আমার ডাইংয়ের ফিনিশিং সুন্দর আসবে। এবং টাইটলি সুতা টানা হয়ে গেলে সুতায় গিট দিয়ে বাড়তি সুতা কেটে নিব। তো এভাবেই প্রতিটা লাইনের সেলাই করা সুতাগুলো টেনে নিতে হবে। আর সবগুলো সুতা টানার পর দেখবেন ওড়নাটা কুঁচকে একটুখানি হয়ে গেছে। এই তো সবগুলো সুতা টেনে নেওয়ার পর আমার ওড়নাটার অবস্থা। ওড়নার নিচের দিকটায় আমি কিছু পরিমাণ কাপড় ছেড়ে নিয়েছিলাম। এখন ওইখানটার কাপড়গুলো হাত দিয়ে কুচি করে নিয়ে কিছুটা দূরে কয়েক লেয়ার সুতা দিয়ে একটা বাঁধন দিয়ে নেব। এই অংশটুকু সম্পূর্ণই অপশনাল, আমি পরে ভেবে অ্যাড করেছিলাম এটা। আপনারা চাইলে নিচের এই কাপড়টুকু ঝুল হিসেবে ইউজ করতে পারেন, আবার চাইলে এই কাপড়টুকু না রেখে সম্পূর্ণ ওড়নাটাই লাইন করে স্টিচ করে নিতে পারেন। তো এরই মাধ্যমে ওড়নার প্যাটার্ন মেকিংটা কমপ্লিট। এখন আমি কামিজের কাপড়ে সুতাটা টেনে নিব। এর আগে সম্পূর্ণ কামিজের সেলাইগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদের। যেমন করে আড়াআড়ি দাগগুলো আমি দিয়েছিলাম ওইভাবেই আড়াআড়ি দাগ করেই সেলাইগুলো দেওয়া হয়েছে। এবার এটা সুতা টানাটা দেখিয়ে নিচ্ছি। এটার প্রসেসও সেমই, খোলা সাইড থেকে সুতা টেনে কাপড় টাইট করে কুঁচকে নিয়ে গিট দিতে হবে। বুঝে গেছেন আশা করি। তো ফিরছি কামিজের সুতাগুলো টানা শেষে। কামিজের ফেব্রিকের সেলাইগুলো টানা শেষ। এখন এই ওড়না এবং কামিজের কাপড় দুইটাকে আমি নর্মাল পানিতে ভালো করে ভিজিয়ে পানি নিংড়ে নিব।
ডাইংয়ের আগে কাপড় নর্মাল পানিতে ভিজানোর প্রসেসটা অবশ্যই করবেন। এটা স্কিপ করলে চলবে না, ডাইংয়ের রেজাল্ট তখন দেখবেন মন মতো আর আসবে না। আর এরই ফাঁকে আজকের ডাইংয়ের কালারগুলো দেখিয়ে নিচ্ছি। আজকে আমি সালফার বাটিক করব। আর সালফার বাটিক করতে দুইটি উপাদান লাগে, একটা হচ্ছে রং, অন্যটা সোডিয়াম স্টোন। এই সোডিয়াম পাথর অথবা সোডিয়াম স্টোনই হচ্ছে সালফার কালারের একমাত্র মেডিসিন। এটা দেখতে ইটের গুঁড়ার মতো, কালারটাও ইট কালারই হয়, চ্যাপ্টা শেপের হয়ে থাকে। এগুলো দেখে মনে হবে ভাঙা পাথর অথবা ভাঙা ইট। তো আমার চ্যানেলে যেহেতু আজই প্রথম সালফার বাটিক করে দেখানো হচ্ছে, ডাইংয়ের এই স্টেপটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে দেখা যাবে প্রথমবারেই সালফার বাটিক নিয়ে আপনাদের ধারণা হয়ে যাবে। তো এখন চলে যাই কিচেনের দিকে। সালফার বাটিক বেশিরভাগই চুলার ওপর থেকেই করা হয়। নিচে হালকা তাপ জ্বলতে থাকে আর উপর থেকে হাঁড়ি অথবা পাত্রে ডাইং হতে থাকে। তো চুলায় একটা পাত্রে আমি 2টা ফেব্রিক ভালোভাবে ডুবে থাকবে এমন পরিমাণে পানি নিয়েছি। এটা ফুটে আসলে বাকি প্রসেস শুরু হবে আমার। তো এই যে পানিটা ফুটে এসেছে, এখন রং মেডিসিন মিক্স করব। আর এই সময়টায় চুলা বন্ধ রাখবো আমি। আবারও বলছি, এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন না। তো প্রথমেই পানিতে সোডিয়াম পাথরটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। সোডিয়াম দিলেই দেখবেন পানিটা কেমন সবুজ বর্ণ হয়ে যাবে। এতে ভয়ের কিছু নেই, এটা মেডিসিনটা ভালো থাকার লক্ষণ। রং মিক্সিংয়ের টাইমে যেই কালার দিবেন পানি পরবর্তীতে ওই কালারই হয়ে যাবে। সোডিয়াম দেওয়ার সাথে সাথেই পানিটা কিন্তু উতরে আসে, তবে আমার চুলা কিন্তু বন্ধই আছে। এটা মেডিসিনের রিয়াকশন জাস্ট। এরপর দিয়ে দিচ্ছি আজকের সালফার কালারটা। লাল কালারের সালফার রং নিয়েছি এখানে। রংটা দেওয়ার পর কাঠের কিছু দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিব। রং দেওয়ার পর দেখুন সবুজ পানিটা রঙের কালারে এসে গেছে। এবার আমার ভিজিয়ে রাখা ফেব্রিক 2টা ডিপ করার পালা। এক এক করে ফেব্রিক 2টা রঙে ডিপ করে ভালো করে রঙের সাথে মিশিয়ে নিব। এখানে আমি 3 গজ কামিজের ফেব্রিক নিয়েছিলাম আর একটা ওড়না। এই 2টার জন্য এখানে আমি 5 তোলা সালফার কালার ব্যবহার করেছি এবং 5 তোলা রঙের জন্য 5 তোলা সোডিয়াম পাথর। ভ্যাট কালারের তুলনায় সালফার কালারটা একটু বেশি পরিমাণে লাগে। সালফার কালারের ক্ষেত্রে প্রতি গজ কাপড়ের জন্য 1 তোলা করে রং নিতে হয় এবং 1 তোলা রঙের সাথে সমপরিমাণ করে মেডিসিন। তো ফেব্রিক 2টা রঙে ডিপ হলে পরে এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে নেব, তবে চুলার আঁচটা থাকবে একদম লোতে। আর এই লো আঁচে ফেব্রিকটা আমি 10 মিনিটের জন্য রঙে জাল করব। তবে এর মধ্যে ফেব্রিকটা নাড়ার উপর থাকা লাগবে, নয়তো রং সবখানে সমান করে ধরবে না। আর ফেব্রিকগুলো একভাবে রেখে দিলে পরে নিচের দিকের ফেব্রিকে বেশি তাপ লেগে ফেব্রিক নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। তো ফিরছি কাপড়গুলো 10 মিনিট রঙে জাল করা শেষে। তো 10 মিনিট পর কাপড়গুলোর আগের এবং পরের অবস্থা মেপে দেখুন। কাপড়গুলো পুরোপুরি রঙে রেঙে উঠেছে। এখন আমি চুলার তাপ বন্ধ করে দিব, তবে কাপড়গুলো রং থেকে এখনোই তুলব না। চুলা বন্ধ হবার পর এগুলো আরও 10 মিনিটের জন্য রঙের মধ্যে আমি এভাবেই রেখে দিব। সালফার কালারটা ভ্যাট কালারের মতো 100% টেকসই কালার না। এটাকে কাপড়ে টেকসই করতে কিছু উপায় অবলম্বন করা লাগে। এর মধ্যে চুলায় জাল করা একটা, এবং জালের পর রঙের মধ্যে আরও কিছুক্ষণ রাখাটাও এই উপায়ের মধ্যেই পড়ে। অপরদিকে ভ্যাট কালারের কাপড় 10 মিনিট রেখে দিলেই হয়ে যায়। এই জন্য ভ্যাট কালারকে বলা হয় নির্ঝঞ্ঝাট কালার। এই যে আরও 10 মিনিট পরের অবস্থা। একটু লক্ষ্য করলেই দেখবেন রঙের পানিটা কেমন সাদা সাদা হয়ে গেছে, মানে হচ্ছে ফেব্রিকগুলো রং পুরোটাই শুষে নিয়েছে। এই পর্যায়ে কাপড়গুলো রং থেকে তুলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে বাড়তি রং ছাড়ান লাগবে। এখানেও এই প্রসেসটা একটু সময় নেয়। ভ্যাট কালারে দেখবেন 2 বার ওয়াশের পরেই বাড়তি রং ঝরা বন্ধ হয়ে যায়, পানিটা ক্লিয়ার এসে যায়। তবে সালফার কালারের ক্ষেত্রে বেশ কয়েকবার ওয়াশ করা লাগে। এজন্য এই পর্যায়ে কেউ বাটিকের বাঁধন খুলতে যাবেন না, এতে কাপড়ের কাঁচা রংটা ছড়িয়ে গিয়ে ডিজাইন নষ্ট করে দিবে। যতবার না বাড়তি রং ঝরে গিয়ে ক্লিয়ার পানি বের হবে ওয়াশ করতে থাকবেন। এখানে আমি 5 বারের মতো পানি বদল করে করে ফেব্রিকগুলো ওয়াশ করে নিয়েছিলাম।
নাও মোমেন্ট অফ ট্রুথ। বাঁধন খুলে দেখব আজকের সালফার বাটিকের রেজাল্ট। অনেকের স্টিচ শিবুরি খুলতে গেলে কাপড় নাকি ছিঁড়ে আসে, তারা সুতা কেটে কেটে খুলবেন। মাছ থেকে এমনিতে হালকা টান দিলেই সুতা ছিঁড়ে আসে, তবে এই ট্রিকটা অনেকেই বুঝেন না। তো এই যে ওড়না এবং কামিজের ফাইনাল ডাইং লুক আপনাদের সামনে। এখন সালফার কালারের রঙটা আরেকটু পাকা করার জন্য একটা স্টেপ নিব। এতে করে কাপড়গুলো ইউজের টাইমে হালকা রং পানির সাথে ঝরলেও রংটা নষ্ট হবে না। তবে কাপড়েরও যত্ন নেওয়া লাগে। এসব কাপড় কড়া রোদে দিতে হয় না, ছায়ার মধ্যে বাতাসে শুকানো লাগে। এতে কাপড়ের রং বেশি দীর্ঘস্থায়ী হয়। তো লাস্ট এই স্টেপটার জন্য আমার লাগবে নর্মাল ঠান্ডা পানি। এই দেখুন আমার টুকটুকে বিড়ালটা দেখতে চাচ্ছে আমি কি করছি। এখন এই পানিতে আমি দিয়ে দিব কিছু পরিমাণে লবণ। 2টা ফেব্রিকের জন্য 2 চা চামচ লবণ দিলেই চলবে। লবণটা পানির সাথে ভালো করে গুলে নিয়ে এতে আমরা দিয়ে দেব ডাইংয়ের কাপড় 2টা এবং এই লবণ পানিতে এই কাপড় 2টাকে আরও 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে বাতাসে শুকাতে দিব। শুকানোর পর এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। এটা হচ্ছে কামিজের কাপড়টা। দেখুন কতটা স্মুথ আর সমানভাবে ডাইংয়ের কালারটা এসেছে, আর স্টিচিংয়ের প্যাটার্নটাও এক সমান করে সুন্দর এসেছে। ওড়নাটা দেখুন কি যে সুন্দর। প্লেন সাদা একখানা কুর্তির সাথেও এই ওড়নাটা স্টাইল করা যাবে। তো কেমন লেগেছে আজকের সালফার বাটিকের টিউটোরিয়ালটি বলুন। চেষ্টা করেছি সালফার বাটিক সম্পর্কে যতটা সম্ভব তথ্য দেওয়ার দিতে। একজন বিগিনারের কথা মাথায় রেখেই টিউটোরিয়ালটি বানিয়েছি আমি। এরপরও আপনাদের প্রশ্ন থাকতেই পারে, এজন্য আমার কমেন্ট বক্স খোলা রয়েছে। এছাড়া চ্যানেলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ারের মাধ্যমে নিজের পরিচিত ডিআইওয়াই প্রেমীদেরও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।